আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আর আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন। কৃষ্ণেন্দু, তোমার প্রশ্ন। ব্রাত্যবাবু, এলজি আনন্দ আপনাকে প্রথমে স্বাগত। প্রথমে যেটা জিজ্ঞেস করব যে আজকে আপনি বঙ্গবাসী কলেজে যে বক্তব্য রেখেছেন এটা সচেতন ভাবে রেখেছেন কিনা, আর এতে মুখ্যমন্ত্রীর অনুমোদন আছে কিনা, কারণ আপনি কয়েকদিন আগে যে বক্তব্য রেখেছিলেন ঠিক উল্টো সুর শোনা গিয়েছিল। একেবারেই উল্টো সুর শোনা যায়নি। আমার মনে হয় যে বক্তব্যটা আপনি ভালো করে শুনুন। আমি একেবারেই আগের দিনে যা বক্তব্য, আগের দিনের আজকে যে বঙ্গবাসী কলেজে আমি যেটা বলেছি সেখান থেকে দুটি প্রসঙ্গ এসছে, যেটি মাননীয় সৌগত রায় যে দুটি প্রসঙ্গের অবতারণা করেছেন, যেটা নিয়ে সিভিল সোসাইটিতে যেটা নিয়ে আলোচনা চলছে, সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমি বলেছি, আমি বলছি ভালো করে শুনুন, অধ্যক্ষ নিগ্রহ নিয়ে আমার সম্পূর্ণ সমর্থন। এটা কখনোই এটা করা যায় না, এবং এটা আমার দল এবং আমার মুখ্যমন্ত্রীর অনুমোদন নেই। এটা প্রথম প্রসঙ্গে এটা বলেছি। দ্বিতীয় প্রসঙ্গ, গভর্নিং বডিতে যে কারা থাকবেন এবং কারা থাকবেন না, আমি বলেছি আগের দিনও আপনি আমার সাক্ষাৎকার নিয়েছিলেন, সেখানে আমি পরিষ্কার জানিয়েছিলাম যে যারা গভর্নমেন্ট নমিনি আছেন বা ইউনিভার্সিটির নমিনি আছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কেননা তাদের যে কোট আনকোট শিক্ষাগত যোগ্যতা আপনাদের ভাষায় সেটা তাদের আছে, অর্থাৎ তারা ডিগ্রিধারী, এবং গভর্নমেন্ট নমিনি বা ইউনিভার্সিটি নমিনি যারা আছেন তাদের ক্ষেত্রে সমস্যা নেই। সমস্যা কোথায়? যারা যদি লোকাল স্তরে যখন কোনো ইলেকশন হচ্ছে, মানে লোকাল স্তরে মানে কলেজে ইন্টারনাল কোনো ইলেকশন হচ্ছে এবং সেখানে কোনো জনপ্রতিনিধি ঢুকে পড়ছেন এবং জনপ্রতিনিধি ঢুকে সেখানে তিনি গভর্নিং বডি প্রেসিডেন্ট হয়ে যাচ্ছেন। মাথায় রাখতে হবে, যিনি গভর্নিং বডি প্রেসিডেন্ট হচ্ছেন তিনি কিন্তু গভর্নমেন্ট নমিনি নন, অর্থাৎ তাকে গভর্নমেন্ট পাঠায়নি, তিনি ওই কলেজ ইলেকশন। আমি একটু বলে নিই, তারপর আপনি আবার প্রশ্ন করবেন। হ্যাঁ বলুন। এইবার সেইখানে আমি সেই প্রসঙ্গে আজকে বঙ্গবাসী কলেজে আমি বলেছি যে ধরুন সরকার যদি এরকম কোন একটা নিয়ম করে যে গভর্নিং বডির প্রেসিডেন্ট হতে গেলেও, হ্যাঁ, যে কথাটা সিভিল সোসাইটিতে হচ্ছে যে গভর্নিং বডির প্রেসিডেন্ট হতে গেলেও একটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকবে। এইবার এই প্যারামিটারটাই আমি বুঝতে পারছি না। আমি এই প্রসঙ্গে বলেছি যে কি করে শিক্ষিত এবং অশিক্ষিত ডিমার্কেশন হবে, যে তিনি কি মানে কি করলে, কি ডিগ্রি থাকলে তিনি জনপ্রতিনিধি হিসেবে তিনি গভর্নিং বডি প্রেসিডেন্ট হতে পারেন, অর্থাৎ তিনি কি হাইস্কুল পাস হবেন নাকি তিনি গ্র্যাজুয়েট হবেন। তখন কেউ বলতে পারেন না কেন গ্র্যাজুয়েট করছেন, কেন কাট অফ মার্কস, আপনি এমএ করছেন না কেন, কেউ বলতে পারে আপনি পিএইচডি করছেন না কেন, কেউ বলতে পারেন ডিলিট করছেন না কেন। এখন জনপ্রতিনিধি তিনি তো ইলেক্টেড, তিনি তো নমিনেটেড নন। আমি এই প্রসঙ্গে বলতে গিয়ে এই কথাটা বলেছি। মানে তাহলে কি এরপর ধরুন যিনি শিক্ষামন্ত্রী হবেন তাহলে কি তার পিএইচডি দরকার, বা তার কি ডিলিট দরকার, বা যিনি শিল্পমন্ত্রী হবেন তিনি কি ম্যানেজমেন্টে তার আলাদা অধিগত বা আলাদা কোনো ব্যুৎপত্তি দরকার? আমি এই প্রসঙ্গটা এই জায়গায় রাখতে চেয়েছিলাম। আশুতোষ কলেজে সৌগত রায় বলেছিলেন যে তিনি এটার জন্য গর্ববোধ করেন না। কেউ এখন তো 8 পাস করেও ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে যাচ্ছেন। ঠিক তার পরিপ্রেক্ষিতে তার পাশাপাশি যদি আপনার আজকের বক্তব্য শেষ লাইনটা রাখি, আপনি বলেছেন যে আমি মনে করি না যে এমএ বা এমএসসি পাস করাটাই উচ্চশিক্ষিত, আবার কেউ ডিগ্রি না থাকলেই সে অর্ধশিক্ষিত। আপনি তো একটা কথার একটা অংশ তুলছেন। আমি তারপর আরেকটা বাক্য বলেছি, তারপরের বাক্যটা আমি এটা বলেছি যে কম শিক্ষিত মানেই যে তিনি খুব যোগ্য তাও নয়। কিন্তু আপনি কি মনে করেন যে আপনি আমার কাইন্ডলি পরের বাক্যটাও দেখান, সেখানে আপনি নাম না করে রবীন্দ্রনাথের প্রসঙ্গ টেনেছেন যে তিনি কলেজ বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোননি। আমি তো প্যারামিটারটাই বুঝতে পারছি না। শিক্ষার প্যারামিটার কি, শিক্ষিত প্যারামিটার কি, অশিক্ষিত প্যারামিটার কি, এটা যদি কাইন্ডলি আপনারা অনেক আমার থেকে অনেক বেশি গুণী লোক, শিক্ষিত লোক, আপনারা যদি আমরা রাজনীতি করি অতটা শিক্ষিত নই, আপনারা যদি আমাকে যদি দিক নির্দেশ করতে পারেন যে অমুককে আমরা শিক্ষিত বলতে পারি এবং জনপ্রতিনিধি হিসেবে তিনি কিভাবে ইলেক্টেড, যদি তিনি নাও হন তাকে যদি নমিনেট করি তার ডিগ্রির যোগ্যতাটা কি হবে, তিনি কি হিসেবে থাকবেন। আমি কিন্তু আজকের ডিসকোর্সটা, আজকের যে আলোচনাটা বঙ্গবাসী কলেজে করেছি তার পরিপ্রেক্ষিত এইটা ছিল। সৌগত রায়ের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। সৌগত রায় যেটা বলেছেন, তিনি আমার মাননীয় সাংসদ, আমি তার সঙ্গে সম্পূর্ণ সহমত। তারপর আমি আমার কথাও কিছু বলার থাকে, আমি আমার কথাগুলো বলছি, এইটা আমার বক্তব্য।
ব্রাতদা, আমি স্টুডিও থেকে পাপিয়া বলছি। যে প্রশ্ন, তাহলে তো এই প্রশ্নটাও উঠছে যে আরাবুলের মতো 8 পাস করেও, মানে ক্লাস 8 পাস করেও কলেজের গভর্নিং বডিতে থাকা যায় বা থাকা যাবে? আমি তো কারোর নাম করতেই চাই না। আমি বলছি যে আরাবুল ইসলাম, আমি যে আপনি যার নাম করলেন তিনি আমার নমিনি, গভর্নমেন্ট নমিনি নন। তিনি আমার নমিনি নন। তাকে আমি পাঠাইনি, ওখানে সরকার পাঠায়নি। না, কিন্তু গভর্নিং বডিতে তো তিনি পদে আছেন। আমি বলছি তাহলে ক্লাস 8 পাস করেও থাকা যায়। আপনি এই তথ্যটা কেন গুলিয়ে না? আমি মনে করছি যে এই কি পাস করলে থাকা যায়, তাহলে যদি একটু কাইন্ডলি বলেন। আমি বলছি আমি বলছি যিনি কলেজের গণ্ডি পেরোলেন না, তিনি কলেজের একাডেমিক বিষয়ে আলোচনা করার যোগ্যতা আপনার থাকে বলে মনে হয়, যেটা আরাবুলের ক্ষেত্রে আছে বলে আপনার মনে হয় শিক্ষামন্ত্রী হিসেবে? আমি জানতে চাইছি যে প্যারামিটারটা কি হবে। আমার কাছে নামটা নিমিত্ত মাত্র, ব্যক্তি নিমিত্ত মাত্র। না, আপনি যে কথা বলেছিলেন আপনার বক্তব্য, পুরো বক্তব্যটাই আমরা দেখিয়েছি, কিন্তু আপনি যে প্রশ্ন করছেন আমাদেরও তো সেটা প্রশ্ন। তাহলে মাপকাঠিটা কি হবে? মানে তাহলে কি ক্লাস 8 পাস করেও থাকা যাবে? আমি সেটাই জানতে চাইছি। আমি তো বুঝতে পারছি না। আচ্ছা, এই প্যারামিটারের জায়গায় আমরা কি সবাই কেননা আরাবুল ইসলাম আমার নমিনি নন। না, পাঠাইনি ওখানে। না, আপনার নমিনির কথা বলা হচ্ছে না, কিন্তু আপনি যেটা কোন শিক্ষাগত যোগ্যতায় থাকতে পারবেন। না, তাহলে সরকার যখন কোন একটা, না আপনি আমার কাছে দিক নির্দেশ করবেন। আজকে আমি তো ওটাই জানতে চাইছি যে সরকার যখন একটা জায়গায় কোনো একটা, আমি সত্যিই চাই যে সত্যিকারের কলেজে শিক্ষিত যারা ভালো লোক তারা থাকবেন, এবং যেখানে কলেজে সংকীর্ণ কোনো রাজনীতি প্রশ্রয় পাবে না, দলতন্ত্র প্রশ্রয় পাবে না, এবং সেখানে একটা সুস্থ পরিবেশ, পড়াশোনার পরিবেশ, পঠন পাঠনের অনুকূল পরিবেশ সেখানে থাকবে, যেটা আইডিয়াল সিচুয়েশন। কিন্তু সেটা তো হচ্ছে না। আমি সেটাই বলছি যে আপনারা যখন এত কিছু আলোচনা করছেন, তার সঙ্গে যদি কাইন্ডলি আমাকে এই দিক নির্দেশটাও করে দেন যে অমুক জায়গায় অমুক কোয়ালিফিকেশন হলে তবে সে এখানে কলেজে থাকতে পারে। ধরুন এই নিয়ে তো কোনো আইন নেই, এই নিয়ে স্বাধীনতার পর কোনো আইন আসেনি, স্বাধীনতার পর থেকেই নেই। না, এটা আইনের প্রশ্ন নয়, এটা আমি আপনার মতামত জানতে চাইছি। আপনি প্রথমে মানে নাম না করে আরাবুল প্রসঙ্গে, যোগ্যতার একটা মাপকাঠি প্রসঙ্গে তারপরে নাম না করে প্রায় 800 পেরোনো রবীন্দ্রনাথের কথাও বলেছিলেন। মেলানো ঠিক, মানে আমি যদি আপনি রবীন্দ্রনাথের নামও বলেননি। হ্যাঁ, কিন্তু আপনি এই একদিকে আরাবুল ঢুকতে পারবে কিনা, রবীন্দ্রনাথের শিক্ষাগত যোগ্যতা নেই, এই দুটো কি এক করা উচিত? আপনি খবরের সেন্সেশনের মাত্রাটা কমিয়ে আপনি বলুন যে আমি একটা সিরিয়াসলি জানতে চাইছি, এটা নিয়ে যদি সিরিয়াসলি একটা তর্ক হয় তাহলে সেই তর্কের অভিমুখটা কোথায় যাবে এবং কোন দিক থেকে সেই অভিমুখটা আসবে। ব্রাত্যবাবু, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আইন নয়, আমি বলছি দলগতভাবেও তো একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কোনো দলতন্ত্র থাকবে না, এই দলতন্ত্র থেকে মুক্তির, দলতন্ত্রের হাত থেকে রেহাই দেওয়ার আপনারাই সমাধান বাতলে দিয়েছিলেন, সেই জায়গাটা থেকে তাহলে কেন দলগতভাবে এটাতেই সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না যে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবে না? আপনি বুঝতে পারছেন না, আমি সেটা নিয়েই তো আমি প্রিভেনশন চাইছি। সেই প্রিভেনশন আমিও চাইছি, মুখ্যমন্ত্রীও চাইছেন, কিন্তু কোন প্যারামিটার উপর দাঁড়িয়ে করবো সেই প্যারামিটারটা আজকে বঙ্গবাসী কলেজে আপনারা যখন চাইছেন তাহলে হচ্ছে না কেন? মানে আমাদের সকলের এটা জানার প্রবল আগ্রহ। আমি তো সিভিল সোসাইটিতে এই তর্কটা ফেলতে চাইছি যে প্যারামিটারটা একটু যদি আপনারা ঠিক করে দেন। আমি সেখান থেকে ধরুন আলোচনা হলো, সেখান থেকে কিছু শিখলাম, সেখান থেকে কিছু জানলাম যে আপনারা বললেন হয় না। ধরুন এর তো কোনো শিক্ষার তো কোনো প্যারামিটার হয় না। সৌগত রায়কে নিয়ে তো কেউ প্রশ্ন করে না। প্রশ্ন হয় যে কলেজের গণ্ডি পেরোলো না সে কি করে কলেজের গভর্নিং বডির বা হিতাহিতের মানে নির্ধারক হয়ে ওঠে। কিংবা আপনি যেটা বলছেন দলতন্ত্র মুক্তির কথা, আপনার দলেরই একাধিক বিধায়ক তো কলেজের গভর্নিং বডির মাথায়। সেক্ষেত্রে সদিচ্ছা এবং বাস্তবায়ন তো তফাৎ। মানে না, আপনি প্রশ্নটা কি কোনটা করতে চাইছেন? আজকের বঙ্গবাসী কলেজের যে পার্সপেক্টিভে আমি কি বলেছি সেটা নিয়ে, না দলতন্ত্র কি করে দলতন্ত্র মুক্তি সম্ভব, সেটা তো একটা আলাদা একটা বৃহৎ, সেটা একটা ফোনে হয় না। তাহলে এটা নিয়ে একটা টেলিভিশনে একটা শো আলোচনা করুন, আমি বসি 1:1 বসে আলোচনা করি। আপনি আমাকে স্বাগত, প্রথমত আপনাকে স্বাগত। কিন্তু যেটা বলছি, আপনি আমার প্রশ্ন করার সময় বললেন যে বঙ্গবাসী কলেজের নিয়ে আমার একটা দুটো প্রশ্ন আছে, কিন্তু আপনি আমার বঙ্গবাসী কলেজটাকে ছাপিয়ে আপনি চলে এসেছেন একটা বৃহত্তর জায়গায়, একটা সামাজিক এবং রাজনৈতিক, একটা সোশিও ইকোনমিক এবং সোশিও এডুকেশন জায়গায় আপনি ব্যাপারটাকে নিয়ে ফেলতে চাইছেন। সেটা ফোনে হয় না। আপনি তাহলে বঙ্গবাসী কেন্দ্রিক একটা বিষয় একটু জানতে চাই। বলে দিলাম, এক
সৌগত রায় যা বলেছেন আমি সম্পূর্ণ সহমত। অধ্যক্ষ নিগ্রহের ক্ষেত্রে আমি কোনোভাবেই এটা অনুমোদন করি না, আমার দল অনুমোদন করেন না, মুখ্যমন্ত্রী অনুমোদন করেন না। আর আরাবুল প্রসঙ্গে আপনি চালিয়ে দেখুন কৃষ্ণেন্দু, আগের দিন যা বলেছি আমি আজকেও তাই বলছি। দুই, গভর্নিং বডিতে যদি গভর্নমেন্ট নমিনি যারা আছেন বা আমার ইউনিভার্সিটি নমিনি আছেন, সরকারের দিক থেকে যারা নমিনি আছেন তাদের দিক থেকে কোনো প্রশ্ন নেই। এবার লোকাল জায়গায় যদি একটা কেউ ইলেকশন করে কেউ হয়ে যান সেটাকে, এবং যদি আমি আটকাতেও চাই তার প্যারামিটারটা আমি কিভাবে করব সেইটা নিয়ে একটা দিক নির্দেশিকা আমি চাইছি। হ্যাঁ, সেই নির্দেশিকাটা কার কাছে চাইছেন? সেই নির্দেশিকাটা চাওয়া তো আপনাদের কাছেই। আমি তো সব জায়গা থেকে চাইছি। আমি 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 দেখুন, আপনি চালিয়ে দেখুন, আমি সিভিল সোসাইটির কথা বলেছি, আমি তো চারদিক থেকে এটা নিয়ে কথা বলছি। সেটাই বঙ্গবাসী কলেজেও বলেছি আজকে। আমি বেশ, চারদিকে এটা নিয়ে কথা বলছি। তাহলে সেটা নিয়ে কি আপনারা কোনোভাবে এগিয়েছেন আলাপ আলোচনায়, যে এই প্রশ্নগুলো যখন উঠছে? ভাবনা চিন্তা করছি বলেই তো এই প্রসঙ্গটা তুলেছি আজকে। নিশ্চয়ই কি ভাবনা চিন্তা করছি, কিভাবে করছি, সেটা যখন একটা নির্দিষ্ট আমি সংঘবদ্ধ রূপ দিতে পারবো তখন এটা নিয়ে কথা বলবো। সেটা পৌঁছানোর আগে আমি চারদিকের মতামত চাইছি এবং সেটা বিরোধী কণ্ঠ বলেও চাইছি। তাহলে আমরা আশা করতে পারি আপনার এই কথা থেকে যে শিক্ষা থেকে রাজনীতি মুক্ত হবে? আমি এত বড় কথা এক কথা এখান থেকে কি করে বলে দিই? এটা আজকের ব্যাধি নাকি? না, একটা বিষয় দিয়ে তো শুরু ব্রাত্যবাবু, মানে যেখান থেকে আপনি এই কথাটা বলছেন সেই জায়গাটা থেকে আমরা বলছি। আমি আবার বলছি, মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, আমরা সবাই মিলে চেষ্টা করছি। হ্যাঁ, এবং আমাদের সদিচ্ছার উপর, মানুষের সদিচ্ছার উপর, গণমাধ্যমের সদিচ্ছার উপর আমাদের সবাইকে ভরসা রাখতে হবে। না, আমি যে এই সদিচ্ছার উপর নিয়ন্ত্রণ থাকবে তো, মানে যেখানে আপনি বলছেন যে স্থানীয় ভাবে যদি নির্বাচিত হয় সেখানে তো কোনো হাত থাকে না, কিন্তু এই সদিচ্ছাটার উপর নিয়ন্ত্রণ থাকবে তো? দেখুন না কি হয়, আমি তো বলছি স্ট্যাটিউট সংশোধনের প্রক্রিয়া তো চলছে। ঠিক আছে, আমি রাখি তাহলে। সৌগত রায় অধ্যক্ষ নিগ্রহ নিয়ে আপনি সৌগত রায়ের মতকে সমর্থন করেন, কিন্তু সৌগত রায়ের আর একটা বিষয়ে মন্তব্য ছিল যে 8 পাস করে কেউ গভর্নিং বডির মাথায় উঠে যাচ্ছে। এই বিষয়টা আপনি সমর্থন করেন কিনা আমি এটা জানতে চাই। আমি তো বলছি যে এটা প্যারামিটারটা জানতে চাই। প্যারামিটারটা না, এই বক্তব্যটা সমর্থন করেন। প্যারামিটার তো আমি প্যারামিটারটা জানতে চাই, 8 পাসকে শিক্ষিত বলা যাবে কিনা। হ্যাঁ, যাবে কিনা। তো সেই প্যারামিটার প্রশ্ন, আপনারা প্রশ্নের উত্তর আপনারা খুঁজছেন, তারপর সাধারণ মানুষজন পাবেন। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, ততদিন অবধি নির্বাচনের কি হবে? ততদিন অবধি কারা থাকবেন সব পরিচালনা সমিতি? নির্বাচন ওরা তো যে গভর্নিং বডি, শুনুন, প্রথম কথা হচ্ছে এইডেড কলেজে যে গভর্নিং বডির যে স্ট্রাকচার সেটা সরকারের আওতার বাইরে। এটা কিন্তু গভর্নমেন্ট কলেজ নয়। ভেবে দেখুন, দু রকম কলেজ আছে আমাদের, একটা গভর্নমেন্ট কলেজ, একটা গভর্নমেন্ট এইডেড কলেজ। সম্ভবত আপনি কৃষ্ণেন্দু থেকে জানুন, কৃষ্ণেন্দু যে অংশটা নিয়ে প্রশ্ন করছে সেটা গভর্নমেন্ট কলেজ নিয়ে প্রশ্ন করছে না, উনি প্রশ্ন করছেন গভর্নমেন্ট এইডেড কলেজের স্ট্রাকচার নিয়ে। আপনি কৃষ্ণেন্দু থেকে ভেরিফাই করুন আমি ঠিক বলছি কিনা। দ্বিতীয়ত, এইডেড কলেজের গভর্নিং বডির যে স্ট্রাকচার সেটা সরকারের আয়ত্তাধীন নয়। ওখানে যখন একজন অধ্যাপক চাকরি পান তখন তাকে গভর্নমেন্ট রিক্রুট করে না, গভর্নিং বডি রিক্রুট করে। ব্রাত্যবাবু, একটু অনুগ্রহ করে আমাদের সঙ্গে থাকুন। সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী কি বলেছেন আমরা একটু শুনবো, প্লিজ আমাদের সঙ্গে একটু থাকুন। যাতে সেখানে পড়াশোনা ঠিক মতন হয়, সিলেবাস যাতে ঠিক মতন ভালো হয় এবং পড়াশোনার পরিবেশ যাতে থাকে সেটা দেখা। যিনি নিজে পড়াশোনার ক্ষেত্রে যুক্ত নন, ক্লাস 8 পর্যন্ত যার মানে বিদ্যা, তিনি ঘটছেন এবং কি কোয়ালিফিকেশনে আমি বুঝতে পারছি না। ব্রাত্যবাবু বলছেন যে ওটাই একমাত্র যোগ্যতা না, তাহলে আরাবুল ইসলামের আর কি যোগ্যতা আছে? আমি তো সৌগত বাবুকে চিনি, আমাদের বিরোধী হলেও উনি অত্যন্ত রুচিশীল এবং বিদ্বান মানুষ। তিনি আজকে একটা সঠিক কথা, অনেক দিন বাদে একটা সঠিক কথা বললেন, তার রাজনৈতিক বাধ্যবাধকতা আছে। ব্রাত্যবাবু, তাহলে আর যেটা প্রশ্ন তুলেছেন শ্যামল চক্রবর্তী, যে আরাবুলের আর কি যোগ্যতা আছে যে তিনি কমিটিতে আছেন? আমার মনে হয় যে 10 মিনিট, আমার ধারণা 15 মিনিটে আপনি টকশোটা চালান। আমার মনে হয় 15 মিনিট আমি আমার সম্পূর্ণ বক্তব্য আমি জানিয়েছি। এরপর আপনি শ্যামল চক্রবর্তী বক্তব্য চালালেন, এরপর হয়তো আরো কারোর বক্তব্য চালাবেন, শোটা শেষ হবে না। হ্যাঁ, আপনি শোটা করুন। আমি শ্যামল চক্রবর্তীকে উনি যেটা বলেছেন আমি ভালো বুঝতে পারলাম না টেলিভিশনে। আমি বলছি এটা নিয়ে যদি কথা বলতে চান তাহলে একদিন, তাহলে আপনাকে আরো একবার শোনাচ্ছি, একটা আলাদা শো করুন, সেখানে 1:1 বসি। অবশ্যই সেই আলাদা শোতে আপনাকে অবশ্যই স্বাগত। প্লিজ আপনি অনুগ্রহ করে আমাদের সঙ্গে একটু থাকুন, আমরা আরো একবার আপনাকে শোনাচ্ছি শ্যামল চক্রবর্তী ঠিক কি বলেছেন। হ্যাঁ, কমিটির অন্যতম কাজ হচ্ছে যাতে সেখানে পড়াশোনা ঠিক মতন হয়, সিলেবাস যাতে ঠিক মতন ভালো হয় এবং পড়াশোনার পরিবেশ যাতে থাকে সেটা দেখা। যিনি নিজে পড়াশোনার ক্ষেত্রে যুক্ত নন, ক্লাস 8 পর্যন্ত যার মানে বিদ্যা,
তিনি ঘটছেন এবং কি কোয়ালিফিকেশনে আমি বুঝতে পারছি না। ব্রাত্যবাবু বলছেন যে ওটাই একমাত্র যোগ্যতা না, তাহলে আরাবুল ইসলামের আর কি যোগ্যতা আছে? আমি তো সৌগত বাবুকে চিনি, আমাদের বিরোধী হলেও উনি অত্যন্ত রুচিশীল এবং বিদ্বান মানুষ। তিনি আজকে একটা সঠিক কথা, অনেকদিন বাদে একটা সঠিক কথা বললেন, তার রাজনৈতিক বাধ্যবাধকতা আছে। হ্যাঁ ব্রাত্যবাবু, তাহলে আরাবুল ইসলামের আর কি যোগ্যতা আছে? আমি পাপি, আপনি আমার পুরো বক্তৃতাটা চালান আজকে বঙ্গবন্ধু কলেজে, যেটা আমি বলেছি পুরোটা চালান, আমি ধরে আছি। আচ্ছা বেশ, আমরা পুরোটা আরেকবার চালাচ্ছি। আপনি যেটা বঙ্গবাসী কলেজে বলেছেন পুরোটা আমরা আরো একবার শোনাচ্ছি। আমরা পুরোটাই শুনিয়েছি, আরো একবার শুনিয়েছি। আপনি আমাদের সঙ্গে থাকুন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যেটা সকালে বলেছিলেন বঙ্গবাসী কলেজে, তিনি ঠিক কি বলেছেন আমরা যদিও পুরোটাই শুনিয়েছি, আবারও শোনাচ্ছি কি বলেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শুনবো। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যা সকালে বলেছিলেন বঙ্গবাসী কলেজে, আমি ব্যক্তিগতভাবে মনে করি সৌগত রায় মাননীয় আমাদের সাংসদ যে কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট, সেই কলেজ গর্ব অনুভব করতে পারে বা অশোকদের, কিন্তু রাজনীতির লোক সম্পর্কে যে কথাটা সিভিল সোসাইটিতে উঠে আসছে, রাজনীতি করলে কতটা প্রবেশাধিকার থাকবে কলেজে, পুরোটা ঠিক তিনি কি বলেছিলেন আমরা শুরু থেকে শুনবো। আমি ব্যক্তিগতভাবে মনে করি সৌগত রায় মাননীয় আমাদের সাংসদ, তিনি যে কলেজের গভর্নর প্রেসিডেন্ট, সেই কলেজের গর্ব অনুভব করতে পারে বা অশোকদের, কিন্তু রাজনৈতিক লোক সম্পর্কে যে কথা সিভিল সোসাইটিতে উঠে আসছে, রাজনৈতিক লোকের কতটা প্রবেশাধিকার থাকবে বলে বা কি যোগ্যতায়, যদি তার তেমন যদি পড়াশোনা না থাকে তিনি কি কলেজে ঢুকতে পারেন, এটা গণমাধ্যমের একটা অংশের বড় অংশের চর্চার বিষয়। এই গণমাধ্যম যে অংশটা এটা নিয়ে বলছেন, খুব সংগত কারণেই বলছেন, এটা নিয়ে একটা আমার মনে হয় যে এটা নিয়ে ব্যয়বহুল হতেই পারে। আমি মনে করি না আজকে একজন এম এ পাস করেছেন মানে বা এমএসসি পাস করেছেন মানে তিনি উচ্চশিক্ষিত এবং যথাযথ ডিগ্রি তিনি অল্পশিক্ষিত। হ্যাঁ ব্রাত্যবাবু, পুরোটা চালাননি, অংশ চালানেন। হ্যাঁ অবশ্যই, এটাই অডিও ভিজুয়ালের নিয়ম যে যতটা গুরুত্বপূর্ণ অংশ ততটুকুই আমরা চালাতে পারি। যেহেতু পুরোটা চালাচ্ছি, পুরোটা চালাননি, হ্যাঁ মানে অডিও ভিজুয়ালের নিয়ম অনুযায়ী আমি বলেছি, স্বীকৃত নিয়ম এটাই। এখন বললেন। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে আরাবুল ইসলামের নামই আমি করিনি, ফলে মাননীয় শ্যামল চক্রবর্তী যেটা বলেছেন আরাবুল ইসলাম সংক্রান্ত, সে বিষয়টাই তো আমি বলিনি। আমি বলেছি একটা অন্য প্রশ্ন, যে গভর্নিং বডিতে যিনি গভর্নিং বডি প্রেসিডেন্ট হবেন, তার ক্ষেত্রে যদি সরকার কোনো আইন করেন তার প্যারামিটারটা কি হবে? আমি যেটা শুরুতেই বললাম, আমি আবার বলছি সেই একই কথা। হ্যাঁ একেবারে আপনি সেটাই বলেছেন, আর সেই প্রশ্নটাই তো সবার মনেই, যে সত্যি তাহলে শিক্ষার পরিমাপটা কি হবে। করুন, আমরাও করছি। আমি আবার বলছি, আমাদের সদিচ্ছার উপর আপনারা ভরসা রাখুন। হ্যাঁ, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো একদম শুরু থেকে বলে এসেছিলেন, মানে এইটা নিয়েই তো সকলের মনে আশা এবং বিশ্বাস যে দলতন্ত্র থেকে মুক্তি পাবে শিক্ষা, সেটাই যখন বারবার হচ্ছে তাই নিয়ে প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে, মানে প্রত্যেকের মনে। আমি তো বললাম, আপনি কি আমার দেখাতে পারেন যে গভর্নমেন্ট নমিনি হিসেবে কেউ ওখানে গেছেন, এমন কেউ ইন 8 পাস? আপনাদের কথায় না, আমাদের কথা না, মানে সে আরাবুল ইসলাম নিজেও তো সেটা স্বীকার করেছেন। না, গভর্নমেন্ট নমিনি কেউ কি গেছেন এরকম? না, সেটা তো আপনি বলেইছেন, সেটা তো আপনি বলেছেন। তাহলে আমাদের যদি এরকম কোনো আইন করতে হয়, তার প্যারামিটারটা আমি বুঝতে চাইছি, সেটা নিয়ে আলোচনা চাইছি। সেই প্রসঙ্গে আজকে বঙ্গবাসী কলেজে কথা বলেছি। আপনারা এই খোঁজটা চালাবেন এবং এই উত্তরটা আপনাদের কাছ থেকে খুব শিগগিরই আমরা পেতে চলেছি, তাই তো? নিশ্চয়ই, আমি তো বলছি যে দলতন্ত্রের হাত থেকে মুক্তি পাবে শিক্ষা। ব্রাত্যবাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। প্রথমত হচ্ছে, আপনি আরাবুলের নাম করেননি, কিন্তু যে কথা বলেছেন সেটা তো আরাবুল ছাড়া কেউ না। যেভাবে সৌগত রায় নাম করেননি, কিন্তু যে কথা বলেছেন সৌগত রায় আরাবুল ছাড়া কেউ নয়। আমাকে নিজে বলেছেন যে উনি আরাবুলের প্রসঙ্গই তোলেননি, আরাবুলকে মানেও করেননি। তাহলে 8 পাস করে গভর্নিং বডির সভাপতি হয়েছে রাজ্যে, আর কেউ আছে মনে পড়ছে? সৌগত রায়কে আপনি জিজ্ঞেস করুন, সৌগতের সঙ্গে কথা বলুন।
আপনি যেমন আমার মনে হয় আমার বক্তব্যটা পুরো পরিষ্কার করে একটু আপনাকে জানিয়ে রাখি ব্রাত্যবাবু, সৌগত রায় যেটা বলেছেন যে 8 পাস করে কলেজ গভর্নিং বডির সভাপতি হয়ে যাচ্ছেন অনেকেই, শুনেছি। এটা তো স্পষ্ট ইঙ্গিত আরাবুলের প্রতি। নাম করেননি, আমি এটাই বলছি। হ্যাঁ, কিন্তু এটা তো আরাবুলের প্রতি স্পষ্ট ইঙ্গিত। অন্য কাউকে সৌগত রায়কে জিজ্ঞেস করুন না, আপনার ইঙ্গিত আজকে কি অন্য কাউকে, মানে আপনি যেটা বলেছেন যে যাদের আমি সৌগত রায়ের কথা প্রসঙ্গ ধরে বলেছি, আমি তো বললাম আপনাকে সৌগত রায়ের কথা প্রসঙ্গ ধরে বলেছি, উনি একটা পার্টিনেন্ট পয়েন্ট তুলেছে। এবার সরকার যখন সেটা নিয়ে কাজ করতে যাচ্ছে তখন সরকার সেটা নির্দিষ্ট অভিমুখ পাওয়ার জন্য বিভিন্ন মতামত চাইছে। সৌগত রায় যেটা বলেছেন যে 8 পাস করে কলেজ গভর্নিং বডির সভাপতি হয়ে যাচ্ছেন অনেকেই, শুনেছি। এটা তো স্পষ্ট ইঙ্গিত আরাবুলের প্রতি। নাম করেননি, আমি এটাই বলছি। হ্যাঁ, কিন্তু এটা তো আরাবুলের প্রতি স্পষ্ট ইঙ্গিত। অন্য কাউকে সৌগত রায়কে জিজ্ঞেস করুন না, আপনার ইঙ্গিত আজকে কি অন্য কাউকে, মানে আপনি যেটা বলেছেন যে যাদের আমি সৌগত রায়ের কথা প্রসঙ্গ ধরে বলেছি, আমি তো বললাম আপনাকে সৌগত রায়ের কথা প্রসঙ্গ ধরে বলেছি, উনি একটা পার্টিনেন্ট পয়েন্ট তুলেছে। এবার সরকার যখন সেটা নিয়ে কাজ করতে যাচ্ছে তখন সরকার সেটা নির্দিষ্ট অভিমুখ পাওয়ার জন্য বিভিন্ন মতামত চাইছে। কিন্তু ব্রাত্যবাবু একটা বিষয়, দুটো বিষয়, একটা হচ্ছে রাজনৈতিক ব্যক্তি থাকবেন কিনা, আর একজন হচ্ছে 8 পাস বা সেই অর্থে আপনার তথাকথিত শিক্ষিত নয় বা ডিগ্রিধারী নয় তারা থাকবেন। রাজনৈতিক ব্যক্তি মানে কি? রাজনীতির সঙ্গে যাদের প্রত্যক্ষ সম্পর্ক আছে, যেমন জনপ্রতিনিধি, কেবলমাত্র জনপ্রতিনিধি। ধরা যাক যে ওয়েব ফুটার কোন প্রতিনিধি যদি কলেজে থাকেন, তিনি রাজনৈতিক ব্যক্তি কি নন? প্রত্যেক মানুষের রাজনীতি আছে। আমাদের তৃণমূলের শিক্ষা সংগঠন ওয়েব কুপা, তার যদি কোনো প্রতিনিধি থাকেন তিনি রাজনৈতিক ব্যক্তি কি নন? না, অবশ্যই তিনি রাজনৈতিক ব্যক্তি, কিন্তু আমি বলছি যে রাজনীতির বাইরে সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নয় এমন তো প্রচুর শিক্ষাবিদ আছে, তারাও তো যেতে পারেন নিশ্চয়ই। কিন্তু বিধায়কদের যেতে হবে তার কি মানে আছে? অজস্র আছেন। না, বিধায়কদের যেতে হবে তার কি মানে আছে? বিধায়করাই সব জায়গায় যাবেন কেন? পার্টির একদম স্পষ্ট যারা পার্টির হয়ে প্রচার করেন, যারা ভোটে লড়েন। আপনি যেটা বলছেন, আপনি একটু আগে বললেন যে সৌগত রায়ের মতো লোককে নিয়ে কোনো প্রশ্ন ওঠে না, কিন্তু সৌগত রায় তো সাংসদ না, তার শিক্ষা রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি রাজনীতি। তাহলে প্রশ্নটা রাজনীতি নিয়ে নয়, তাহলে প্রশ্নটা শিক্ষাগত যোগ্যতা নিয়ে। আপনার কথা সূত্র ধরে তাহলে আপনিই বলছেন রাজনীতিটা ফ্যাক্টর নয়। না, রাজনীতিটাও ফ্যাক্টর, শিক্ষাগত যোগ্যতাও ফ্যাক্টর। সৌগত রায় তিনি একজন সাংসদ এবং তিনি একজন অধ্যাপক, কৃতি অধ্যাপক, ফিজিক্সের ছাত্র প্রেসিডেন্সি কলেজে, আশুতোষ কলেজে তিনি পড়াতেন। তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। হ্যাঁ, তো আপনি বিষয়টা আপনি বলছেন যে রাজনৈতিক লোক কেন থাকবে, তারপর আমি যখন সৌগতের রেফারেন্স দিচ্ছি আপনি বলছেন যে উনি থাকতেই পারেন। না, থাকতেই পারেন না, মানে সেই অর্থে অন্তত শিক্ষাগত যোগ্যতার দিক থেকে থাকতে পারেন। আরাবুল থাকতে পারেন না, সৌগত রায় সেই অর্থে থাকতে পারেন, কিন্তু আপনি রাজনীতির সাথে সৌগত রায়ও থাকতে পারেন না। রাজনীতি নয়, ফ্যাক্টরটা শিক্ষাগত যোগ্যতা। আমি রাজনীতিও আপনার প্রত্যেকটা, মানে আপনার শাসক দলের এমএলএরা এক একটা কলেজের গভর্নিং বডির মাথায় বসবে, ওদিকে দলতন্ত্রের কথা, মুক্তির কথা বলবেন, এটা কি করে সম্ভব? যদি লোকাল এমএলএ যদি বা লোকাল কাউন্সিলর যদি কলেজের গভর্নিং বডি হিতাহিতের মাথায় থাকেন, তাহলে কি করে দলতন্ত্র মুক্তি সম্ভব? একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে আপনি যে ক্রিকেটের উদাহরণ দিয়েছেন, ক্রিকেটের সঙ্গে শিক্ষার কোনো সম্পর্ক আছে? এটা কি মেলানো সম্ভব? যে অর্থে আপনি প্রথম কথা দেখুন, যিনি গভর্নিং বডি প্রেসিডেন্ট হচ্ছেন তিনি কিন্তু ইলেক্টেড হচ্ছেন। নির্বাচনের জায়গায় কি দলের নিয়ন্ত্রণটা থাকবে না? আপনি যেটা বলছেন সরকারের তরফ থেকে হয়তো অনেক বাধা বিধিনিষেধ থাকতে পারে, কিন্তু দলের তরফ থেকে তো অনেক বেশি সহজ সেই উত্তরটা খোঁজা, সেই নিয়ন্ত্রণটা রাখা, যে দলের পক্ষ থেকে কেউ কোনো গভর্নিং বডিতে থাকবে না বা কেউ কোনো পদে থাকবে না। না, আমি তো বললাম, তাহলে দুটো আইডেন্টিটির প্রশ্ন উঠছে, একটা দলগত আইডেন্টিটি, একটা সরকারগত আইডেন্টিটি। সরকারগত আইডেন্টিটির জায়গায় আপনারা মেনে নিলেন যে শিক্ষা মন্ত্রকের এটা কিছু করার নেই, মানলেন তো? আমি মেনে নিলাম, হ্যাঁ, শিক্ষা মন্ত্রকের, সরকার এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অনেকের আছে, হ্যাঁ, এটা মেনে নিলাম। হ্যাঁ, এবার তাহলে প্রশ্ন উঠছে দলগত, পলিটিক্যাল। ঠিক আছে, এবার পলিটিক্যাল এই যে সিদ্ধান্তটা, অর্থাৎ একটা
যে দলে যখন একটা কোনো একজন জনপ্রতিনিধি গিয়ে সেখানে এমএলএ বা হোক বা অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, তিনি যখন গিয়ে সেখানে গিয়ে বসছেন, হ্যাঁ, যেমন আরাবুল ইসলাম, তিনি কিন্তু কোনো এমএলএ নন, জনপ্রতিনিধি নন, তাই না? মানে তিনি এমএলএ না হয়ে ওখানকার একদম হিতাহিতের বিধায়ক, রাজনৈতিক নেতা, তিনি স্থানীয় রাজনৈতিক নেতা। না না, তিনি বিধায়ক যদি হতেন তাহলে তিনি তো ভোটে হেরে গেছেন। না মানে আমি বলছি বিধায়ক না হয়ে হেরে গেছেন, তিনি ভোটে হেরে গেছেন এবার। হ্যাঁ, তো তিনি জনপ্রতিনিধি নন, তিনি রাজনৈতিক নেতা বা এরকম আর কেউ। এরকম যদি কোনো রাজনৈতিক নেতা যদি ওখানে বসেন, তাহলে তার ক্ষেত্রে কি করে আমরা একটা নির্দিষ্ট প্রণালী বার করতে পারি, যেটা আমি সরকারের দোষ দিচ্ছি না, আমি দলের দোষ দিচ্ছি। আপনি যেমন একজন শিক্ষামন্ত্রী, তেমনি তো একজন দলেরও নেতা। আপনি তো দমদমে তৃণমূলের প্রার্থী। এইবার দেখুন, মুখ্যমন্ত্রী যেটা চাইছেন, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন না, তৃণমূল নেত্রী হিসেবেও চাইছেন। আমি বলছি সেই দল এবং সরকার যেখানে অসহায়, দল তো সেখানে শক্তিশালী বা তার মানসিকতা পোষণ করতে পারে। আমি তো বলছি যে এখানে আমরা স্টেপ নেব। আমি দলের এই শিক্ষার দলগত জায়গা আমি পেয়েছি 1 মাসও হয়নি, দলের 1 মাসও হয়নি। আর এই সংস্কৃতিতে চলে আসছে স্বাধীনতার পর থেকে, আমাদের জন্মের আগে থেকে। সিপিএম আমলে আপনি দেখুন, হ্যাঁ, সেই সংস্কৃতি থেকে মুক্তি হোক, সেটাই তো প্রত্যেকে চায়। বিশেষ করে এই সরকার আসার পর তো সেই বিশ্বাসটাই আরো প্রগাঢ় হয়েছে। বলুন পাপিয়া, আমরা যদি এটা না চাইতাম, আমি কি এটা নিয়ে কথা বলতাম? একেবারেই, আপনার অবশ্যই সেই সদিচ্ছা থেকেই আপনি এতক্ষণ দীর্ঘ সময় দিচ্ছেন আমাদের। আমি তো এটা নিয়ে চুপ করে থাকতে পারতাম। আমি যেটা নিয়ে ভাবছি, এটা নিয়ে যে আমরা কথা বলতে চাইছি, সেই জন্যই আজকে আমরা কথা বললাম এতক্ষণ। আমরা তো নীরব থাকতে পারতাম। সাইলেন্স, যেভাবে আগের সরকার কাজ করতে, এটা করলাম, ব্যাস, এটা নিয়ে কোনো কৈফিয়ত দেবো না, কোনো আলোচনাই করবো না, করে দিলাম, ব্যাস। যে মাননীয় শ্যামল চক্রবর্তী বললেন এইটা নিয়ে, উনি কি একবারও উনি কি জানেন না যে ওনাদের সময় জনপ্রতিনিধি গিয়ে গাদা এমএলএ গিয়ে গভর্নিং বডির প্রেসিডেন্ট হয়েছে? একেবারে সেই যে অনিলায়নের কথা শোনা যেত বা হয়ে আসছে, সেই অনিলায়নের পাশ থেকেই তো আমরা মুক্তি পেতে চাইছি। একটি কথাও কি আপনারা, ওই যে অনিলায়ন বলছেন, মানুষ চাইছেন, অনিল বিশ্বাসের কথা কি আপনারা এই নিয়ে কখনো শুনেছেন? বা পার্টি তাদের সময়? আমরা তো এইটা নিয়ে কথা বলছি, এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বললাম। সিভিল সোসাইটিতে আমরা এটা নিয়ে বিতর্ক চাইছি, এটা নিয়ে কাজ করতে চাইছি। আপনারা যদি আমাদের নেতিবাচক দিকটা আপনি তুলুন, সেটা তুলতেই পারেন, আপনার গণতান্ত্রিক অধিকার আছে। কিন্তু আমরা যে এটা নিয়ে ভাবছি, সেই সদর্থক বার্তাটা দেওয়া কি আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে না? না, সেই বার্তাটা দিচ্ছি তো, আপনি যা বলছেন পুরোটাই তো আমরা শোনাচ্ছি। আরো একটা বিষয়, মানে সেই জায়গাটা থেকেই তো প্রশ্নটা, যে বাধ্যবাধকতা সরকারের থাকতে পারে, আলাপ আলোচনার অবকাশ থাকতে পারে, অনেক কিছু সময় লাগতে পারে, দীর্ঘ সময়ের একটা সময় লাগতে পারে, কিন্তু দলের পক্ষ থেকে তো এই কাজটা করা আরো অনেক বেশি সহজ, অনেক অনায়াস। দেখা যাক সেটা। আমি তো বললাম 1 মাসও হয়নি আমি দায়িত্ব পেয়েছি। তাহলে দলের তরফ থেকে এই নিয়ন্ত্রণটা আসবে, এটা আশা করা যায়, তাই তো? মানুষ এটা আশা করে। আমরা কথা বলছি এটা নিয়ে, সবাই আমাদের পার্টিতে এটা নিয়ে কথা হচ্ছে, এটা নিয়ে চর্চা হচ্ছে। বেশ, দলের তরফ থেকে এই নিয়ন্ত্রণ আসুক, এটা সবাই চাইছে। অনেক ধন্যবাদ, আপনি দীর্ঘ সময় আমাদেরকে দিলেন। আপনাদের সঙ্গে অনেক তর্ক হলো, ভালো লাগলো। ভালো থাকবেন। আপনিও ভালো থাকুন। অনেক ধন্যবাদ, আমাদের আশা রইল। অনেক ধন্যবাদ ব্রাত্যদা আমাদের সঙ্গে কথা বলার জন্য।